বৈশিষ্ট্য সেটা কিরকম? একটা হতে পারে ডিম দেখতে কিরকম। ডিম দেখতে কেমন বলো দেখি? ডিম দেখতে কার মতো? ডিমের মতো, তাই না? ডিম দেখতে ডিমের মতো। ডিমের নরমাল শেপ কি? ডিম দেখতে কেমন হয়? ওভাল শেপ। হ্যাঁ, ডিম হচ্ছে ওভাল শেপ। এখন ওভাল শেপ ছাড়া যদি অন্য কোনো শেপ হয়, যেমন ধরো ডিমটা কেমন হতে পারে, তোমরা দেখে থাকবে, প্রায় সব দেখে থাকবে। ডিম যদি গোলাকার হয়, রাউন্ড শেপ, অথবা যদি তোমার এলংগেটেড হয় অর্থাৎ লম্বাটে, অথবা যদি তোমার লাঠির মতো হয়, লাঠির যেমন তোমার এক মাথা মোটা এক মাথা বেশি চিকন, তাহলে এটা হচ্ছে অ্যাবনর্মালিটিস। এটাকে বলতে পারি আমরা ডিমের শেপের অ্যাবনর্মালিটিস। আচ্ছা, এখন ডিমের রং কিরকম বলো দেখি? কালার কিরকম ডিমের? সাদা অথবা ইটের মতো লাল, বাদামি। এক্স্যাক্টলি, সাদা অথবা বাদামি। এখন যদি দেখো কোন ডিম তুমি দেখছো সেটা হচ্ছে বাদামি ডিম, যেটাকে আমরা লাল ডিম বলি বাজারে, মানুষের লাল ডিম বলে, খামারিরা বা দোকানদার লাল ডিম বলে। ডিমটা হচ্ছে ব্রাউন কালার, কিন্তু ব্রাউনটা অনেক আর কি, মানে পেল ব্রাউন, অর্থাৎ ব্রাউনটা হচ্ছে কি খুব বেশি ব্রাউন হয়, হালকা ব্রাউন, পেল ব্রাউন আর কি। তাহলে এটা হচ্ছে তোমার একটা এক্সেল কালার অ্যাবনর্মাল, ঠিক আছে? আবার আরেকটা হচ্ছে ধরো ডিমের যে খোসার যে পুরুত্ব কেমন হবে, যে একটা স্ট্যান্ডার্ড থাকবে। যদি এটা কম থাকে তাহলে যেমন সফট শেল, থিন শেল এটা হতে পারে। তো এই জিনিসগুলো, আবার ধরো ডিমের ভিতরে কুসুম সাদা অংশ, এগুলো ডিফেক্ট থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে একটু সিকোয়েন্সিয়ালি আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা এগ অ্যাবনর্মালিটিস অথবা এগ ডিফেক্টস একই জিনিস, abnormalities or defects। একটু হোল্ড করো, 10 সেকেন্ড হোল্ড করো প্লিজ। ওকে, সরি, খুব ঠান্ডা তো, মানে বারান্দার গ্লাসটা খোলা ছিল, লাগিয়ে দিয়ে আসলাম, ঠান্ডা পড়ে গেছে এখানে অনেক বেশি। ওকে, তাহলে ডিমের abnormalities or defects এটাকে আমরা মোটামুটি ভাবে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল অথবা শেল ডিফেক্টস। শেল বলতে বোঝাচ্ছি এগ শেল ডিফেক্টস। আর একটা হচ্ছে ইন্টারনাল ডিফেক্টস। ইন্টারনাল বলতে বোঝাচ্ছি ইয়ক এবং অ্যালবুমেন এবং ইয়ক। তার মানে ডিমের অ্যাবনর্মালিটিস অর ডিফেক্টস দুই ধরনের হয়। একটা হচ্ছে এক্সটার্নাল অর শেল ডিফেক্টস, ইন্টারনাল ডিফেক্টস। ইন্টারনাল ডিফেক্টস কে আমরা বলতে পারি অ্যালবুমেন এবং ইয়ক ডিফেক্টস। আমরা একটা করে দেখি, তোমাদেরকে আমি শীট দিয়েছি। প্রথমে আমরা শুরু করব এক্সটার্নাল অর শেল ডিফেক্টস দিয়ে। এক্সটার্নাল ডিফেক্টসটা কি ছোট করতে পারে, সেটা একটু সুবিধা হবে। দেখা যায় তো না? তোমরা দেখতে পাচ্ছ তো না? Yes, sir. আচ্ছা, এক্সটার্নাল বা শেল ডিফেক্টস, এখানে কি কি ডিফেক্টস দেখা যায় দেখো। প্রথম বলছে গ্রস ক্র্যাকস। গ্রস ক্র্যাকস মানে হচ্ছে কি, যে ডিমটা বলছে কি, ডেসক্রিপশন বলছে this refers to a gross crack or whole on the eggshell. This increases with the ages of laying hen. অর্থাৎ দেখো ডিমের যে একটা ছবি দেখা যাচ্ছে না এখানে, যে ক্র্যাক মানে ফাটা বা ভাঙা। ডিমের মধ্যে যদি বড় বড় ফাটা বা ভাঙা দেখা যায় তাকে আমরা বলবো গ্রস ক্র্যাক। এটা কেন হয় বলছে, this increases with the age of laying hen। অর্থাৎ ডিম পাড়া মুরগি যখন আস্তে আস্তে বেশি বয়স হয়ে যায় তখন এই ধরনের প্রবলেম গুলা বেশি দেখা যায়। তোমরা নিশ্চয়ই কেউ না কেউ এই ধরনের ডিম দেখেছো, দেখো নাই? এই ধরনের ডিম দেখা যায় বাজারে? জি স্যার। হ্যাঁ, কোনো না কোনো ক্ষেত্রে এই ধরনের ডিম অবশ্যই আছে। আচ্ছা, এর কারণ কি বলছে দেখো। কারণ হচ্ছে কি এইজিং মানে বয়স, যখন মুরগির বয়স বেড়ে যায়। পোর নিউট্রিশন, যদি মুরগির ডিমের পুষ্টিমান কমে যায়, অর্থাৎ মানে মুরগির ডিমের পুষ্টিমান না, মুরগির খাবারের মধ্যে পুষ্টি কমে যায়, যেমন বিশেষ করে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি যদি কমে যায় তাহলে প্রবলেম হতে পারে মুরগির খাবারে। অর্থাৎ মুরগির যে খাবার দিচ্ছি সেই খাবারের কথা বলছি। হাই শেড টেম্পারেচার, শেড বলতে বোঝাচ্ছি কি, মুরগির ঘরের তাপমাত্রা যদি বেশি হয়ে যায়। ইনফ্রিকুয়েন্ট এগ কালেকশন, অর্থাৎ আমরা জানি, তোমরা কি জানো যে মুরগি কখন ডিম পারে? মুরগি দিনের কখন ডিম পারে? সাধারণত সকালে, দুপুরে, বিকালে না রাত্রে? কখন ডিম পারে মুরগি বলো দেখি, কি জানো তোমরা? চিকেনের ডিম কখন পারে? লেইং বিহেভিয়ার টাইম কখন?
সকালে পারে সকালে 10টা থেকে 12টা ধরা ভাই। হ্যাঁ কটা থেকে 10টা থেকে 12টা। হ্যাঁ অনেকটা দুপুরের দিকে না 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 একজন ঠিক বলেছে এক্স্যাক্টলি বেশিরভাগ মুরগি ডিম পারে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বেশিরভাগ মুরগি ডিম পারে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কিছু কিছু ডিম এলোমেলো হতে পারে তবে 80 থেকে 90% মুরগি ডিম পারে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হাঁস কখন ডিম পারে বলো দেখি হাঁস মনে হয় বিকাল থেকে রাতের মধ্যে। না না হাঁস ডিম পারে ভোরবেলায় যাদের গ্রামে তারা জানবা যাদের গ্রামে বাড়ি তারা জানবা যারা গ্রামে হাঁস পালে তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে হাঁসের দরজা খুলে দেয় না হাঁস যে ঘরে থাকে সেই ঘরের দরজাটা কিছুক্ষণ বন্ধ করে রাখে কেন বলতো আর হাঁস হচ্ছে ডিম পারে ভোরবেলায় যদি সকালে ছেড়ে দেয় হাঁস করবে কি ওই পুকুর পাড়ে যে ওদের বাড়িতে ডিম পাবে তখন যেই হাঁস পালছে যে খামারি সে কিন্তু ডিম পাবে না হাঁসের ডিম হচ্ছে সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং 5টা থেকে 7টার মধ্যে ডিম পারে ভোরবেলায় আর মুরগি ডিম পারে 9টা থেকে সকাল 11টার মধ্যে কোয়েল পাখি কখন ডিম পারে কোয়েল পাখি তোমাদের জানতে হবে এই জিনিসগুলো কোয়েল পাখি কখন ডিম পারে বলো জানো কেউ কোয়েল পাখি দেখছো পাখি দেখেছি কিন্তু Yes, ডিম sir. কখন হয় sure না। কোয়েল ডিম পারে হচ্ছে বিকালের দিকে 3টা থেকে 5টার মধ্যে কোয়েল পাখি হচ্ছে বিকাল 3টা থেকে 5টার মধ্যে ডিম পারে তাহলে দেখতে পাচ্ছ যে এক একটা মানে চিকেনের ডিম পাড়ার একটা সময় কিন্তু ভিন্ন এখানে বলছে ইনফ্রিকুয়েন্ট এগ কালেকশন এখন ধরো তুমি একটা ডিম পাড়া মুরগির খাবার করছো যেখানে তোমার 1000 ডিম পাড়া মুরগি আছে এখন তুমি এর মধ্যে প্রায় 800 মুরগি বা 700 মুরগি ডিম দিবে সকাল 9টা থেকে 11টার মধ্যে এখন তুমি যদি এই 10টার দিকে ডিম সংগ্রহ না করো আবার 11টার সময় তুমি যদি ডিম সংগ্রহ না করতে যাও তাহলে হবে কি ডিম একটার সাথে একটা ধাক্কা লাগতে পারে একটার সাথে একটা থেকে গিয়ে নষ্ট হতে পারে এটাকে বলা হয় ইনফ্রিকুয়েন্ট মানে বারবার ডিম সংগ্রহ করতে বিশেষ করে এই 2 ঘন্টার মধ্যে এটাই বলছে আচ্ছা আরটা কি বলছে রাফ হ্যান্ডলিং অফ এগস রাফ হ্যান্ডলিং মানে হচ্ছে কি ডিম যখন আমরা ধরবো তখন ডিমটাকে খুব মানে জেন্টল হ্যান্ডলিং করতে হবে ডিম দিয়ে টেনিস বলের মতো টেনিস খেলা যাবে না ক্রিকেট খেলা যাবে না ডিমকে ঢিল দিয়ে দেওয়া যাবে না হাত দিয়ে ধরে সুন্দর করে ডিম বক্সে ভরতে হবে অথবা ট্রেতে রাখা লাগে আচ্ছা তাহলে গ্রস ক্র্যাক কি জিনিস সেটা বুঝলাম যে ডিমের খোসার মধ্যে এক ধরনের বড় বড় ভাঙা বা ফাটা দেখা যায় সাধারণত বয়স্ক মুরগিতে বেশি হয় ডিমের যদি নিউট্রিশন খারাপ থাকে মুরগির খাবারের হাই শেক টেম্পারেচার ইনফ্রিকুয়েন্ট এগ কালেকশন রাফ হ্যান্ডলিং এইসব কারণে হচ্ছে প্রবলেম হতে পারে আচ্ছা এটা গেল প্রথমটা হ্যাঁ আমরা একটু একটু করে বলবো সব ডিটেলস বলবো আর কি বলছে হেয়ার লাইন ব্রেক হেয়ার লাইন ব্রেক মানে কি সূক্ষ্ম জলের মতো ফাটা এটা আবার সমস্যা হচ্ছে কি তুমি খালি চোখে দেখতে পারবা না এটা খুবই একটা সূক্ষ্ম ফাটা যেটা খালি চোখে সামনে দেখা যায় না যদি ডিমের মধ্যে তুমি লাইট পাস করো এটাকে বলা হয় ক্যান্ডলিং CANDLING ক্যান্ডলিং মানে হচ্ছে ডিমের ভিতরে লাইট দিয়ে দেখা এটা দেখলে তুমি দেখা যাবে দেখো এখানে দেখা যাচ্ছে যে সমস্ত ডিম ভালো মনে হচ্ছে কিন্তু ডিমের কোথাও না কোথাও এরকম হালকা একটা ফাটা আছে এটাকে বলা হয় হেয়ার লাইন ব্রেক এটা কিন্তু খুব মারাত্মক কেন মারাত্মক তুমি দেখতে পাচ্ছ না বাট এটা কিন্তু যখন এই ডিমটা বাচ্চা ফোটানোর জন্য তুমি যদি কোনো মেশিনে বসাও সেটা হ্যাচিং ডিম হয় আর যদি বাচ্চা ফোটানোর জন্য মেশিনে বসাও তাহলে মেশিনে ইনকিউবেটর মেশিনে ডিমটা বসানোর কদিন পরে আস্তে আস্তে ক্র্যাকটা বাড়তে থাকবে ক্র্যাকটা বড় হবে কারণ টেম্পারেচার যখন বেশি হয়ে যাবে যখন হিউমিডিটি বেশি তখন ভিতর থেকে ময়েশ্চার গুলা বাইরে আসতে থাকবে তখন হবে কি মুরগির ডিমের এই ফাটাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে এই জন্য বলা হয় যে হেয়ারলাইন ব্রেক হেয়ারলাইন ব্রেক ইজ ভেরি ফাইন ব্রেক ইউজুয়ালি রান lengthwise along the shell length লম্বা থাকে আর কি as they are difficult to detect candling efficiency needs to be maximized অর্থাৎ যেহেতু ওটা দেখা যায় না ডিমকে ক্যান্ডলিং করে এটা বুঝতে হবে কেন অলমোস্ট সেম অ্যাজ গ্রস ক্র্যাক যে কারণ সে একই কারণ যেমন এজিং পোর নিউট্রিশন হাই শেড টেম্পারেচার ইনফ্রিকুয়েন্ট এগ কালেকশন এটসেট্রা ওকে আমরা একটু সামনের দিকে দেখবো অল্প অল্প করে দেখি এটা কি বলছে দেখো সফট শেল অর শেললেস এগ এরকম ডিম দেখছো কেউ কখনো
যে ডিমের শুধুমাত্র একটা পাতলা চামড়া আছে আর কিছু নাই, টোসা নাই। কেউ দেখেছো? কাটার সময় পেয়েছিলাম একবার। হ্যাঁ, এটা তো হয় মুরগির পেটের ভিতরে, কিন্তু মুরগি জীবিত অবস্থায়ও কিন্তু অনেক সময় এই ধরনের ডিম পারে। এটা কেন হয় দেখো, বলছে যে eggs with very soft shells or no shell at all around the shell membrane look unattractive and are highly susceptible to damage. বলছে যে ডিমটা পড়া ঠিক আছে, কিন্তু ডিমের মধ্যে কোনো খোসা নাই, একটা পর্দা রয়েছে, পাতলা পর্দা। এই পর্দার নাম কি বল দেখি? এই পর্দার নাম কি? কত ক্লাসে পড়াইছি? আগের ক্লাসে এগশেল মেমব্রেন। এক্স্যাক্টলি, ভেরি গুড। শেল মেমব্রেন, ডিমের কোষের পর্দার নাম হচ্ছে শেল মেমব্রেন। ডিমের কোষের পর্দার নাম হচ্ছে কি? শেল মেমব্রেন। শুধু মেমব্রেন থাকে। আচ্ছা, এটা কিন্তু মেমব্রেনের সমস্যা কি? তুমি ডিম ট্রান্সপোর্ট করতে পারবা না, ভেঙে যেতে পারে। They are commonly produced by pullets coming into lay, particularly by birds that have matured early. Some birds continue to lay this type of eggs. আচ্ছা, এখন এখানে শব্দ বলছে পোলেট। পোলেট বলতে কি বুঝো বলো? পোলেট দেখি মনে আছে কিনা। পোলেট বলতে কি বুঝি আমরা? বলছে দেখো তো, কমনলি প্রডিউসড বাই পোলেট। হ্যাঁ, ছোট মুরগি। ছোট বলতে 1 বছরের ছোট। চাইল্ড। বলো, শুনতে পাচ্ছি না, কে বলতেছো কিছু একজন? পোলেট কোনটা আর হেন কোনটা বলো, মনে আছে টার্মিনোলজি? চিকেন আন্ডার 1 ইয়ার হচ্ছে পোলেট। হ্যাঁ, ফিমেল চিকেন আন্ডার 1 ইয়ার অফ এজ, অর্থাৎ একটা ডিম পাড়া মুরগি যার বয়স 1 বছরের নিচে। তার মানে যে সমস্ত মুরগিগুলা আর্লি সেক্সুয়াল ম্যাচুরিটিতে আসে, অর্থাৎ যাদের বয়স 18 সপ্তাহ হওয়ার আগেই যারা ডিম পাড়তে শুরু করে, নরমালি স্ট্যান্ডার্ড কমার্শিয়াল লেয়ার চিকেনের ডিম পাড়ার বয়স হচ্ছে 18 সপ্তাহ। যদি কোনো মুরগি 18 সপ্তাহের বয়সে আগে ডিম পারে, তাকে বলা হয় আর্লি সেক্সুয়াল ম্যাচুর। এই প্রবলেম হতে পারে। তারপর কি বলছে, কারণটা কি বলছে দেখো, ইমেচিউর অর ডিফেক্টিভ শেল গ্ল্যান্ড। শেল গ্ল্যান্ড কোনটা ক্লাসে বলছিলাম, মনে রাখো। ইনফরমেশন সময় শেল গ্ল্যান্ড কোন জায়গাটা বলো দেখি? কি কইছি এই ক্লাস? শেল গ্ল্যান্ড কোন জায়গাটা? রিপ্রোডাক্টিভ অর্গানের কোন জায়গাটার নাম শেল গ্ল্যান্ড? কিভাবে পড়াশোনা করো না, দেখি কেউ পারে কিনা। ইমেচিউর অর ডিফেক্টিভ শেল গ্ল্যান্ড। শেল গ্ল্যান্ড মানে কোন জায়গাটা, কোন অংশটুকু? ক ফেসবুক গ্রুপে লাইভ করবে, কেউ পারবে না। গ্রুপ আসতে স্টোমাস, না না, গ্রুপে ইউটেরাস। ইউটেরাস, এক্স্যাক্টলি। কত ক্লাসের আগে ক্লাসে তো বলছি, ইউটেরাসে হচ্ছে এক্সেল ফর্মেশন হয়। ক্লাসটা করো, দেখা দিচ্ছি। এইজন্য ইউটেরাসকে বলা হয় শেল গ্ল্যান্ড। মনে রাখতে হবে তো, পড়া মনে থাকবে না তো এগুলো। Immature or defective shell gland disturbance causing eggs to be laid before calcification of the shell is complete. অর্থাৎ ডিম যখন পারবে, ডিম পারার সময় ক্যালসিফিকেশন হয়, অন্ধকারে ক্যালসিয়াম কার্বনেট এনজাইমের উপস্থিতিতে ক্যালসিয়াম তৈরি হয়। ক্যালসিয়াম দিয়ে মানে খোসা তৈরি হয়, যদি তৈরি করতে কোনো সমস্যা হয়। আর এটা হচ্ছে EDS 76। এটা কি জিনিস, তো নাম শুনছো? EDS 76 কেউ নাম শুনছো নাকি? না স্যার, না স্যার। এটা হচ্ছে একটা ডিজিজ, একটা রোগ, লেয়ার মুরগির একটা ডিজিজ, যার নাম হচ্ছে এগ ড্রপ সিনড্রোম। এগ ড্রপ সিনড্রোম, এটা 1976 এ প্রথম ডিজিজটা আইডেন্টিফাই হয়েছিল, এজন্য তার নাম হচ্ছে EDS 76, এগ ড্রপ সিনড্রোম 76। ঠিক আছে, এটা হলো এই ধরনের প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা সময় এটা এখানে বলা আছে। EDS 76 কি জিনিস একটু পড়বা, এখানে বলে দেওয়া আছে। EDS 76 সম্পর্কে বলে দেওয়া আছে। আচ্ছা, এখানেও কি বলছে যে একটা ডিম, এইটাকে বলছে an egg with partial soft shell। কি বলছে, ডিমটা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাতে শেলটা পার্শিয়াল সফট, অর্থাৎ ডিমের সমস্ত জায়গাতে খোসাটা ভালো, কিন্তু একটা জায়গাতে খোসাটা খুবই হালকা। আর নিচের ছবিতে কি বলছে দেখো, partially soft shell egg with normal contact, মানে যে জায়গাটা partial soft ছিল এই জায়গাটা ভেঙে যে এরকম অবস্থা হয়ে গেছে। এখন সমস্ত ডিম ভালো, কিন্তু এই জায়গাটা ভেঙে গেলে তো হবে না, এটা তো not suitable for hatching, obviously you cannot transport the eggs। আচ্ছা, 4 নাম্বার কি বলছে দেখো, sand paper or rough shell egg। sand paper মানে হচ্ছে
The term sandpaper shell or rough shell refers to eggs with extract with rough textured area of often unevenly distributed over the shell. অর্থাৎ কি বলছে দেখো, ডিমের খোসাটা ক্যালসিয়াম ঠিক মতো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না, এরকম রাফ শেল মানে খসখসে হয়ে গেছে। স্যান্ডপেপার মানে হচ্ছে সিরিজ কাগজ, ওই যে বিভিন্ন কাঠ বা দেয়াল বার্নিশ করে যখন রং করে তখন কিন্তু এই খসখসে কাগজ দিয়ে ঘষতে হয় স্মুথনেস করার জন্য। এই ডিমটা হচ্ছে কাগজটা যেরকম খসখসে থাকে, ডিমটা এরকম খসখসে, এরকম হচ্ছে স্যান্ডপেপার। এটা কেন হয়, কিভাবে হয় একটুখানি সহজে পড়ে নেবো, এখানে বলে দেওয়া আছে, আমি খুব ডিটেলস যাচ্ছি না, এখানে বলা আছে, একটু প্লিজ পড়ে নিন। তারপর কি বলছে, মিসশেপেন মানে কি, নরমাল যে ডিমের শেপ ওভাল শেপ, এই শেপ থেকে যখন কোনো ব্যতিক্রম হয়, মিসশেপেন এগস আর দোজ whose shell differs obviously from the smooth normal shape. They include eggs with shells marred by flat side or body check or elliptical growths, and eggs that are too large or too round. এগুলো তোমরা জানো, এগুলো পড়লে বুঝবা। The incidence of misshapen eggs are most often produced by pullets coming into lay or hens laid in lay, often as a result of double occlusion. ওখানে বলছে misshapen কেন হয় এটা বলে দেওয়া আছে। আচ্ছা মোহিত, হাত উঠিয়েছো, কিছু বলবা মোহিত? স্যার আমরা অনেক সময় দেখি কি যে একটা স্পেশাল জাতের মুরগি আছে, ওরা হলো স্যার ডবল কুসুমের ডিম পারে, তো অনেক ক্ষেত্রে ওগুলো তো স্যার প্রথম থেকেই মিসশেপের থাকে, ওগুলো তো অনেক লম্বা হয়ে যায় অটোমেটিক্যালি। শোনো আমি তোমাকে একটু সংশোধন করে দেই, এইরকম কোন মুরগি নাই যারা রেগুলার ডাবল কুসুমের ডিম পায়, এটা কোনো দিন সম্ভব না। একটু ওয়েট করে পরে আমি বলছি তোমাদের এখানে, ঠিক আছে? তোমার ডাবল কুসুমের ডিম বলতে এখানে কিছু নাই, ডাবল কুসুমের ডিমের বিষয়টা এখানে নাই। ডাবল কুসুম ডিম তোমার নন্যভাবে হয়, কোনো স্পেসিফিক কোনো লেয়ার স্ট্রেন নাই যে ডাবল কুসুম ডিম পারে। একটু ওয়েট করে আমি বলছি তো, হ্যাঁ শেপ চেঞ্জ হতে পারে। আচ্ছা বলা হচ্ছে পিম্পল হচ্ছে এক ধরনের ব্রণ, মুরগির ডিমেতে এক ধরনের ব্রণ হয়, মেয়ের ডিমের উপরে এক ধরনের ব্রণ বা ব্রণ ম্যাটেরিয়ালস হয় আর কি ডিমটা, তো এটাকে বলা হয় পিম্পল। পিম্পল মানে হচ্ছে এক ধরনের দানাদার মানে ফোটা ফোটা ডিমের উপরে এক ধরনের তোমার তৈরি হয়ে যায় আর কি। মানুষের যেমন ব্রণ হয় না, মুরগি ধরনের ব্রণ হতে পারে। পিম্পলস আর স্মল লাম্পস or calcified materials on the egg shell. Some can be broken off easily without damage to the shell, while others may leave a small hole in the hole. অর্থাৎ ডিমের খোসার চারপাশে একটু একটু করে উঁচু হয়ে থাকে, এটাকে বলা হয় তোমার পিম্পল। এই পিম্পলটা কেন হয় এখানে বলছে, একটু পড়বা। Though thought to be caused by fine materials in the oviduct, which may associate with the poor nutrition and aging of the bugs. অনেক জিনিস তোমার জানা, একটু পড়ে নিতে হবে। আচ্ছা পিন হোল দেখো কি বলছে, পিম্পলস এর একটা কনসিকুয়েন্স হচ্ছে পিন হোল। পিন হোলটা কি জিনিস, যে ডিমের খোসার মধ্যে একটা ছিদ্র হয়ে যায়, খোসার পাশে একটা ছিদ্র। পিন হোলস আর ভেরি স্মল হোলস ইন দ্য এগ শেল, usually affects less than 0.5%. পিন হোলস হচ্ছে যখন পিম্পল থাকবে, তখন পিম্পল যখন ভেঙে যাবে তখন পিম্পল হয়, এই পিনের মধ্যে এরকম ছিদ্র হয়ে থাকে আর কি। বলছে যে 0.5% এরকম হতে পারে। কেন হয় এখানে কারণগুলো একটু বলে দেওয়া আছে, একটু প্লিজ পড়ে নিও, আমি একটু অল্প করে আগাচ্ছি। মোটেলড অর গ্লাসি, এটা কিরকম জিনিস, যে ডিমটা দেখতে খুব স্বচ্ছ ট্রান্সপারেন্ট মনে হবে। When parts of the egg shell are translucent, মানে সব দেখা যায়, it appears mottled or glassy. Such shells can also be thin and fragile. অর্থাৎ কি বলছে, যে ডিমটাকে তোমার দেখে মনে হবে ডিমের ভিতরে সব কন্টেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ খুবই ট্রান্সপারেন্ট এগ শেলটা থাকে। এই ধরনের শেল গুলা কিন্তু খুব পাতলা হয় এবং অল্পতে খোসা ভেঙে যেতে পারে আর কি। কারণটা কি এখানে পড়ে নিবা। স্টেইনড এগ, স্টেইন মানে ময়লা লেগে থাকে, এটা কেন হয় বলতো, all or part of an eggshell may become stained by various substances, যেমন blood, feces। যদি মুরগির পায়খানা লাগতে পারে, মুরগির যেহেতু ফিসিস ইউরিন একসাথে বের হয়, সেক্ষেত্রে মুরগির ফিসিসটা এখানে লাগতে পারে, ব্লাড লেগে যেতে পারে। এটার কারণটা কি বলছে এখানে, কারণটা একটু পড়ে নিতে হবে যেটা কেন হয় স্টেইনড এগ। ফাঙ্গাস অন এগশেল, এগশেলের মধ্যে ফাঙ্গাস থাকা মানে হচ্ছে যদি ডিমটা তুমি কোনো নোংরা জায়গায় রেখে দাও তাহলে এখান থেকে ফাঙ্গাস গ্রো করতে পারে, অর্থাৎ ডিমের মধ্যে এক ধরনের ফাঙ্গাস গ্রো করে ডিমটা নষ্ট করে ফেলতে পারে। এটা দেখা যায় প্রায় সময় যদি আনহাইজেনিক স্যানিটারি কন্ডিশন হয়। আচ্ছা তাহলে এক্সটার্নাল প্রবলেম আমরা এই কথাই বললাম, এখন ইন্টারনাল প্রবলেম কয়েকটা বলি। দেখো ইন্টারনালের মধ্যে প্রথমে হচ্ছে ডাবল ইয়ো, যেটা একটু আমরা বলতেছিলাম। দেখো ডাবল ইয়ো বা দুই কুসুমের ডিম, এটা কেন হয়?
প্রথম কথা হচ্ছে এটা কোনো স্পেসিফিক জিনোটাইপ ক্যারেক্টার নয়, এটা হচ্ছে একটা অ্যাবনর্মালিটিস। এটা সাধারণত অকেশনালি হ্যান উইল প্রডিউস ডাবল, সাধারণত একটু বয়স্ক মুরগি ডাবল কুসুমের 2 কুসুমের ডিম পারে। তবে মাঝে মধ্যে ছোট মুরগি বা তোমার ইয়াঙ্গার চিকেন 1-2 কুসুমের ডিম পারতে পারে। ডাবলও কেন হয় সেটা হচ্ছে তোমরা জানো যে যখন ওভারি থেকে একটা ওভার রিলিজ হয়ে ইনফান্ডিবুলামে আসে তাকে বলা হয় ওভুলেশন। ওভুলেশনের জন্য দরকার লুটিনাইজিং হরমোন, আর ম্যাচিউরড ফলিকল হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। যখন ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে তোমার ওভারিতে একটা ফলিকল ম্যাচিউরড হয়ে ওভুলেশনের জন্য রেডি হয়, তখন একসাথে একটা ওভারি কিন্তু রিলিজ হয়। রিলিজ হলে এই ওভারটাই কিন্তু ইনফান্ডিবুলামে এসে বাকি কাজগুলো হয়। এখন যদি এমন হয় ডাবল ইয়ক এগস আর পারফেক্টলি এডিবল বাট নট, আচ্ছা এটা পরে বলছি। ডাবল ইয়কটা কি জিনিস, যদি কোনো কারণে একসাথে 2টা ওভুলেশন হয়, হ্যাঁ সাকসেসিভ ওভুলেশন আমরা বলি, বলছে দেখো ডাবল ইয়কিং সামটাইমস occurs in older hen but may occur in young hen but that release 2 ova in a rapid succession. ওভা মানে হচ্ছে ইয়ক। যদি একটা ওভুলেশনের হওয়ার 15 থেকে 30 মিনিটের মধ্যে আরেকটা ওভুলেশন হয়ে যায় কোনো কারণে, তাহলে ডাবল ইয়ক হতে পারে। ডাবল ইয়কটা হচ্ছে মেইনলি ডিউ টু দ্য ডাবল ওভুলেশন। কিন্তু ডাবল ইয়ক বলছে কি ডাবলে খেতে কোনো অসুবিধা নেই, সায়েন্টিফিক্যালি ডাবল ইয়ক ডিমের মধ্যে কোনো মানে প্রবলেম নাই, পুষ্টি মানের কোনো কারণে বেশি পুষ্টি রয়েছে। কিন্তু ডাবল ইয়ক ডিম থেকে তুমি 2টা বাচ্চা ফোটাতে পারবে না, কারণ ডাবল ইয়ক ডিম থেকে 2টা বাচ্চা হবে না। কারণ একটা ডিমে যদি একটা কুসুম থাকে তাহলে যে ধরনের নিউট্রিশন প্রোফাইল থাকে ডাবল ইয়ক ডিমে সেই প্রোফাইল থাকে না। ডাবল ইয়ক ডিম মানে হচ্ছে both yolks are small in size, so both of the yolk are not suitable for hatching. So double yolk হচ্ছে perfectly suitable for consumption but not at all suitable for hatching। ঠিক আছে, দেখো সুবিধা আছে এখানে। যখন ডাবল ইয়ক হবে তখন ডিম সাধারণত elongated হয়, লম্বাটে হয়। এটাকে একজন বলতেছিল ডাবল ইয়কটা এক ধরনের ব্রিড না, কোনো ব্রিড বা কোনো স্ট্রেন নাই যারা এগুলো ডাবল ইয়ক ডিম পারতে পারে। এটা হয় কি তোমার ব্রয়লার প্যানেস্টক বা লেয়ার প্যানেস্টক খামারে যখন মুরগির বয়স বেড়ে যায় তখন 10,000 মুরগির মধ্যে 20-30টা ডাবল ইয়ক রেগুলার পাওয়া যায়, তখন এগুলাকে বাজারে বেশি দামে বিক্রি করে। এটা হচ্ছে তুমি ইচ্ছা করলে ডাবল ইয়ক ডিম পারবে বা সেটা সেরকম হয়। এটা হচ্ছে একটা জেনেটিক্যাল হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে। এটা একটা ছবি দেখাইছে, দেখো ডাবল ইয়কটা কিরকম হয় সাধারণত। আচ্ছা, তারপরে একটা কি হতে পারে ইয়কলেস ডিম, অর্থাৎ কি ডিমের মধ্যে কোনো কুসুম নাই, এরকম ডিম কেউ দেখছো কখনো? কেউ দেখেছো কুসুম ছাড়া ডিম? ও তো ভেরি গুড। কুসুম ছাড়া ডিম কেন হতে পারে? সাধারণত ওভুলেশনের পরে ওভারটা ইনফান্ডিবুলামে আসে। যদি কখনো কোনো কারণে ওভুলেশন ছাড়াই ইউটেরাসের ইউটেরাস না ওভারি থেকে কোনো ব্লাড ক্লট বা মিড ক্লট বা কোনো টিস্যু যদি খসে পড়ে যায় এবং সেটা ইনফান্ডিবুলামে আসে, ইনফান্ডিবুলাম সেটাকে ওভা মনে করে বাকি কাজগুলো করে দিবে, তাহলে সেটা হচ্ছে yolkless হবে। Young pullet may produce yolkless eggs. This usually occurs when a fragment of ovarian tissue or oviductal lining slots or stimulates the secreting glands in the magnum to produce albumin. The rest of the egg formation process may then continue as normal except that an egg without an yolk is laid. অর্থাৎ ইয়ক ছাড়া ডিম যদি হয় তাহলে অন্য কোনো সমস্যা নাই, বাকি সবগুলাই ঠিক থাকবে, কিন্তু ভিতরে কোনো কুসুম থাকবে না, থেকে সেটা ব্লাড ক্লট হতে পারে, কোনো মেমারি টিস্যু হতে পারে। এটা তোমার ইয়ক কুসুম ছাড়া ডিম। আচ্ছা, ব্লাড স্পটটা কোথায়? ডিমের কুসুমের মধ্যে। দেখো এখানে বলছে যে ব্লাড স্পট কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে, ডিমের কুসুমের মধ্যে ব্লাড স্পট হতে পারে। These are rarely seen in commercially produced eggs, as when the eggs are called those containing blood spot and meat spot are rejected. The eggs are still perfectly edible but are rejected for aesthetic reason. Blood spot are normally associated with the egg yolk. কি বলছে দেখো, ব্লাড স্পট মানে হচ্ছে বা মিট স্পট ডিমের কুসুমের চারপাশে বা ডিমের কুসুমের যে ভাইটাল মেমব্রেনের উপরে যদি কোনো রক্তের দাগ বা রক্তের ফোঁটা থেকে দেখে বলো ব্লাড স্পট। এখন ব্লাড স্পট ডিম হচ্ছে তোমার খেতে অসুবিধা নাই, যদি নরমালি কম ব্লাড স্পট থাকে কিন্তু সেটা কিন্তু অনেকে যেটা বলে অ্যাস্থেটিক কারণ, অর্থাৎ দেখতে কেমন লাগছে এটা আমি খাবো না, এটা এই জন্য বাদ দিতে পারো। কিন্তু ব্লাড স্পটের ডিম তুমি খেতে কোনো সুবিধা নাই, কিন্তু প্রবলেম হচ্ছে কি এই ডিমতে তো তুমি মেশিনে এই ডিমটা বসাতে পারবা না, তুমি হ্যাচিং এর জন্য ইজ নট সুইটেবল দিস এগস। আচ্ছা, মিড স্পট একইভাবে ব্লাড স্পটের মতো মিড স্পট থাকতে পারে, যে মাংসের কুসুমের উপরে ডিমের কুসুমে এক ধরনের মাংসের ছাপ অথবা মাংসের
দাঁড়া থাকতে পারে। এটা একই কারণ, এটা করে নেব এজিং এর জন্য। লাস্ট হচ্ছে যেটা, হ্যাঁ লাস্ট হচ্ছে আমরা যেটা বলবো, তার স্লাইড থেকে চলে গেল নাকি? হ্যাঁ তোমার লাস্ট হচ্ছে যেটা ওয়াটারি হোয়াইট। তোমরা জানো যে ডিমের যে অ্যালবুমিন যেটা রয়েছে, এটা সাদা অংশ। এর কয়টা পার্ট গত অ্যালবুমিনের, গত ক্লাসে বলছিলাম কয়টা পার্ট অ্যালবুমিনের? 2টা পার্ট স্যার। হ্যাঁ, একটা হচ্ছে থিন অ্যালবুমিন, ওয়াটারি অ্যালবুমিন হচ্ছে থিক অ্যালবুমিন। দুইটা বাইরের দিকে থাকে থিক অ্যালবুমিন, থিন অ্যালবুমিন, ভিতর দিকে হচ্ছে তোমার থিক অ্যালবুমিন। থিক অ্যালবুমিন একটা শেপ থাকবে, একটা সাইজ শেপ বোঝাবে। কি বলছে দেখো, ওয়াটারি হোয়াইট মানে হচ্ছে when an egg broken onto a flat surface has a watery spread out white, this usually indicates that the egg is stale. Stale মানে পুরাতন, পুরাতন বাসি। স্টিল মানে হচ্ছে পুরাতন, অনেক দিনের। যদি ডিমটা অনেক দিনের বেশি পুরাতন হয়, তাহলে ডিম যখন তুমি ভেঙে কোনো গ্লাস পেটে রাখবা বা ট্রেতে রাখবা, তখন তোমার ডিমের যে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশের তোমার থিক এবং থিন অ্যালবুমকে আইডেন্টিফাই করা যায় না, একই রকম মনে হয়। দ্য হাইট অফ দ্য, এগুলো বলছে যে এইসব ক্ষেত্রে হয় কি, ডিমের ইন্টারনাল কোয়ালিটি ডিটেরিওরেট করে। এটা কেন হতে পারে? যদি ডিমটাকে তুমি হাই টেম্পারেচারে ফেলে রাখো, যদি মুরগির বয়স বেড়ে যায়, অথবা যদি মুরগির খাবারের কোনো নিউট্রিশনের ঘাটতি হয়, যেমন হচ্ছে তোমার যদি তোমার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, তাহলে যেমন তোমার ইনফেকশন ব্রঙ্কাইটিস অথবা তোমার হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এই ধরনের প্রবলেম হতে পারে। অর্থাৎ ওয়াটারি পয়সা হচ্ছে নিউট্রিশন হতে পারে, হাই টেম্পারেচার হতে পারে, তারপর তোমার লং টাইম স্টোরেজ জন্য হতে পারে, তারপর তোমার পোর নিউট্রিশন জন্য হতে পারে, এজিং এর জন্য হতে পারে, ডিজিজের জন্য হতে পারে, অনেকগুলো কারণে থাকে আর কি। এটাই হচ্ছে তোমার ওয়াটারি হোয়াইট। আমাদের বোধহয় আর কিছু নাই, আমাদের হচ্ছে জাস্ট ডিফেক্টস গুলা এই পর্যন্তই। তোমার কয়েকটা এক্সটার্নাল ডিফেক্টস, কয়েকটা ইন্টারনাল ডিফেক্টস। এক্সটার্নাল ডিফেক্টস গুলা, এবং আমরা আরো বলছি ইন্টারনাল ডিফেক্টের পিছনে নাম বলছি, এগুলা কিছু আউটলাইন তোমাদেরকে দেওয়া হলো। এছাড়াও তোমরা কিছু কিছু জিনিস আর একটু তোমাদেরকে পড়ে নিতে হবে এক্সটার্নাল ডিফেক্ট সম্পর্কে। আচ্ছা, আমি দেখি মোহিত হাত উঠিয়েছে, একটু মোহিত বলো প্লিজ। স্যার কয়েকদিন আমি মানে মুরগির ডিম ভাজতে গিয়ে হলো কি, দেখছি যে উপরে ব্লাড স্পটের মতো, কিন্তু স্যার ওরকম না, মানে ওটা হলো সাদা অংশের উপরে আর কি, পুরোটা জায়গাতে অনেকগুলা ছোট ছোট। স্যার ওটা কি জিনিস? ওই ডিমের সাদা অংশের উপরে রক্তের ফোঁটার মতো অনেক লাল লাল ফোঁটা ফোঁটা মতো আর কি। হ্যাঁ, মানে আমার মনে হলো ওগুলা ওই শ্যাওলা টাইপের হতে পারে নাকি এরকম? এইটা ব্লাড স্পট নাও হতে পারে। এটা তোমার যেটা হয় কি, অনেক সময় তোমার মুরগির যেতে খাবার দেওয়া হয় না, এখন কিন্তু অনেকে মুরগির খাবার কিন্তু হলুদ ব্যবহার করে। হলুদের গুঁড়া আছে না, হলুদের গুঁড়া দেয় কুসুমের কালারটা ইমপ্রুভ করার জন্য। তো হলুদের জন্য কিন্তু এরকম হতে পারে, ছোপ ছোপ দাগ থাকতে পারে। এটার সম্ভাবনা আছে, এটা না দেখে বোঝা যাবে। হলুদের দাগ হতে পারে, অথবা অনেকে তোমার কোনো ন্যাচারাল এডিটিভ ব্যবহার করে কুসুমের কালার ইমপ্রুভ করার জন্য, সেটাও হতে পারে। অথবা কোনো ব্লাড স্পটও হতে পারে। এটা আসলে এক্স্যাক্টলি না দেখে বোঝা যাবে। তবে ব্লাড স্পটটা বেশি থাকে হচ্ছে তোমার ইয়কের মধ্যে থাকে, কুসুমের মধ্যে থাকবে। এটা একটু কথা বলে না, তো না দেখে বোঝা যাবে না। এরকম হয়, প্রায় সময় এরকম হয়ে থাকে। ক্লাস করতেছি আমি, শুনছি এরকম প্রায় সময় দেখা যায়। তোমরা একটু আমাকে বলো, কারণ এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস। তোমরা প্রায় সময়, হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলো প্লিজ। স্যার ওই যে আপনি ব্লাড স্পট দেখাইছিলেন না লাল রঙের, ওটা কিন্তু একদম লাল দেখায় না, ওটা অনেকটা খয়েরিশ একটা কালার দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি ব্লাড স্পট? এটা ব্লাড স্পট। হ্যাঁ, এটা ব্লাড স্পট। এটা ফ্রেশ ব্লাডের ড্রপলেট। এটা ব্লাড স্পট। এটা হচ্ছে কি, তোমার যখন ওভারিতে যদি কোনো ব্লিডিং হয়, আর নরমালি তোমার ইয়ক বা ওভাটা রিলিজ হয় ওভারি থেকে। ওভারিতে কোনো তোমার কি যদি কোনো ব্লিডিং হয়, বা যখন মুরগির ডিম পারে সে যদি ভয় পেয়ে যায়, ফ্রাইটেন হয়, তখন তার ইন্টারনাল হেমোরেজ হতে পারে। এই হেমোরেজের জন্য ওভারিতে হেমোরেজ হয়, তাহলে হচ্ছে ইয়কের মধ্যে বেশি লাগবে, একটু কাজ আছে। আর দেখো যদি ডিমের কুশার মধ্যে ব্লাড স্পট পর, এখন না মেলা পর, তাহলে হচ্ছে ডিমের মুরগির যে ভেজা পর, এখন না ওখানে ব্লিডিং, যখন ডিমটা পারে তখন লাগবে না, এখন না ব্লিডিং হতে পারে। ব্লিডিং হলে ওই ব্লাডটা হচ্ছে তোমার কুশার এরকম একটা বানাতে হবে, ব্লাড স্পট এরকম একটা বানাতে হবে, ঠিক আছে? যেটা একটা বানাবো অথবা এরকম ফেসেস লেগে থাকে, ব্লাড লেগে থাকে, ডার্টি লেগে থাকে। এটা কি করে, কি কয় এটা রে স্টুডেন্ট বলো, মানে যে এরকম এই জায়গাটা কয় কি পাওয়ার পয়েন্ট কত কি কইছিস? পাওয়ার পয়েন্ট বুঝতে পারছি না, বুঝিস কি কত আছে কিনা বলো, কি জিনিস? পিডিএফ বানাই কি? এটা কিন্তু সহজ জিনিস, পিডিএফ বানাই না, দেখিস না নয় কিন্তু
সহজ পড়া, বাট তোমাদের একটু পড়তে হবে, কিন্তু না পড়লে বুঝতে পারবো না।